মর্নিং স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্মের যা অবশিষ্ট রয়েছে সেই টার্মগুলি সম্পর্কে জানব। আমরা শুরুতেই যে টার্মটা নেব সেটা হলো ক্যারেজ বা পরিবহন ব্যয়। পরিবহন ব্যয় কি? আমরা যখন পণ্য কিনে আনি বা পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল কিনে আনি, সেই কাঁচামাল বা পণ্য বয়ে নিয়ে আসতে হয়। স্থানীয় যানবাহন কিংবা কুলির দ্বারা সেগুলো পরিবহন করে নিয়ে আসতে হয় ফ্যাক্টরিতে কিংবা আমাদের শোরুমে। তো তার জন্য যে ব্যয় হয়, যে খরচ হয়, তাকেই বলা হয় ক্যারেজ। আবার পণ্য যখন আমরা বিক্রয় করি, সেই বিক্রিত পণ্য কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক সময় গাড়ি ভাড়ার প্রয়োজন হয়, সেটাও ক্যারেজ। সুতরাং ক্যারেজ হলো স্থানীয় যানবাহনের মাধ্যমে পরিবহন করার ফলে যে খরচ হয়, সেটাই হলো ক্যারেজ। প্রকৃতিগতভাবে ক্যারেজ দুই প্রকার হলো। এক হচ্ছে যে পণ্য যখন ক্রয় করা হচ্ছে কিংবা পণ্যের কাঁচামাল কেনা হচ্ছে, তখন যে ক্যারেজ হচ্ছে সেইটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড, অন্তর্মুখী গাড়ি ভাড়া। আবার যখন উৎপাদিত পণ্য সামগ্রী কিংবা বিক্রিত পণ্য সামগ্রী ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন গাড়ি ভাড়া ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় বহির্মুখী গাড়ি ভাড়া কিংবা ক্যারেজ আউটওয়ার্ড। এই সঙ্গেই আমরা আরও একটি টার্ম পড়ব, তার নাম ফ্রেট বা মাসুল। ফ্রেট বা মাসুল এটাও কিন্তু পরিবহন ব্যয়, তবে এ একটু অন্য কোয়ালিটির। কীরকম? যখন পণ্যটা কোনো জাহাজ কিংবা রেল কিংবা বিমান মাধ্যমে পরিবাহিত হয়, তখন যে ভাড়া দেয়া হয়, পরিবহন ব্যয় হয়, তার নাম হচ্ছে ফ্রেট। সুতরাং ক্যারেজ এবং ফ্রেট দুটোই হচ্ছে পরিবহন ব্যয়, কিন্তু ফ্রেটটা হচ্ছে একটু স্পেশাল কোয়ালিটির পরিবহন ব্যয়, না যে ব্যয়টা তোমার রেল কিংবা বিমান পথে কিংবা জাহাজ পথে ঘটে, তাকেই বলা হচ্ছে ফ্রেট। আমরা এর পরে যে টার্মটা শিখব সেটা হলো অ্যাসেটস বা সম্পত্তি। ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, স্টক, এগুলো সবই হচ্ছে অ্যাসেটস। তা অ্যাসেট কাকে বলে? যদি খুব সংক্ষেপে বলি, তাহলে অধ্যাপক ক্যানিংয়ের ভাষায় আমরা বলতে পারি, টাকার অঙ্কে পরিমাপযোগ্য ভবিষ্যৎ সেবাই হলো সম্পত্তি। অর্থাৎ টাকার অঙ্কে মাপা যাবে এবং ভবিষ্যৎ সেবা, অর্থাৎ ভবিষ্যতে আমরা এদের দ্বারা ব্যবসায় উপকৃত হবে, ভবিষ্যতে এরা ব্যবসাকে সেবা পরিবেশন করবে। আরেকটু ভালো করে যদি সংজ্ঞা দিই, তাহলে বলবো আমরা, সম্পত্তি হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন ভবিষ্যৎ আর্থিক সুবিধাসমূহ, যেগুলি অতীতের লেনদেন বা ঘটনার ফলে সৃষ্টি হয়েছে। অর্থাৎ সম্পত্তি সৃষ্টি হয়েছে অতীতের লেনদেন থেকে। অতীতে কোনো লেনদেন সংগঠিত হয়েছে, তার ফলে সম্পত্তির সৃষ্টি, এবং সেই সম্পত্তি থেকে আমরা ভবিষ্যৎব্যাপী আর্থিক সুবিধা পাব। ভবিষ্যৎ সময়ে সেটাকে ব্যবহার করা যাবে। ভবিষ্যৎ বলতে শুধু বর্তমান বছরই নয়, বর্তমান বছরের পরে আরও একাধিক বছর ব্যাপী সেটাকে ব্যবহার করা যাবে। আমরা সম্পত্তির উদাহরণ তো দিয়েই শুরু করেছি। সম্পত্তিকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা স্থির সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট,
আর একটা হলো চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট। স্থায়ী সম্পত্তি না যে সম্পত্তিগুলো দীর্ঘকাল ব্যাপী ভোগ করা যায় এবং যে সম্পত্তিগুলো সহসা টাকায় পরিবর্তন করা যায় না তারাই হচ্ছে স্থায়ী সম্পত্তি। যেমন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এইগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তির উদাহরণ। আবার অন্যদিকে যে সমস্ত সম্পত্তি স্বল্পস্থায়ী এবং একটি হিসাবকালের মধ্যেই তাদেরকে নগদে বদলে ফেলা যায়, রূপান্তরিত করা যায়, তাদের চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট বলে। যেমন ক্যাশ, ডেটর্স, স্টকস ইত্যাদি। চলতি সম্পত্তিকে আমরা তার তারল্যের ওপর ভিত্তি করে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় লিকুইড অ্যাসেটস। লিকুইড অ্যাসেটস মানে যে সমস্ত অ্যাসেটগুলি আমাদের ইচ্ছা মতো যখন চাই তখনই তাকে নগদে কনভার্ট করা যায়, ক্যাশে কনভার্ট করা যায়, তাদেরকে বলা হয় তরল সম্পত্তি বা লিকুইড অ্যাসেট। যেমন ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, এইগুলো। আরেক ধরনের সম্পত্তি আছে যেটাকে বলা হয় আবর্তনশীল সম্পত্তি বা ফ্লোটিং অর সার্কুলেটিং অ্যাসেটস। যে সকল সম্পত্তি কারবারে একটি রূপে আবদ্ধ থাকে না, তারা ক্রমাগত রূপ বদল করে, নিজেদের মধ্যে এক রূপ থেকে আর এক রূপে বদলায়। যেমন মনে করো যে পরিমাণ পণ্য এই মুহূর্তে অবিকৃত আছে সেই মুহূর্তে সেটা হলো স্টক। যখন সেটা বাকিতে বিক্রি করে দিই তখন স্টকটা বদলে গিয়ে হয়ে গেল ডেটর্স। আবার ডেটর্সদের কাছ থেকে যখন আমরা বিলস রিসিভেবল পাই তখন ডেটর্সটা বদলে গিয়ে বিলস রিসিভেবল, এইভাবে বদলায়। এবং এর পরে যখন আবার আমরা বিলস রিসিভেবল বাবদ টাকা পেয়ে যাব তখন বিলস রিসিভেবলটা কনভার্ট হয়ে গেল ক্যাশ। তাহলে এই যে অ্যাসেটগুলো ডেটর, স্টক, বিলস রিসিভেবল, এইগুলোকে বলা হয় আবর্তনশীল সম্পত্তি বা ফ্লোটিং অর সার্কুলেটিং অ্যাসেটস। অন্যদিকে আমরা যে স্থির সম্পত্তির কথা বললাম, স্থির বা স্থায়ী সম্পত্তি যাকে বলে ফিক্সড অ্যাসেটস, সেই ফিক্সড অ্যাসেটসকে আবার দৃশ্যমানতার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেটস আর একটা ইনট্যানজিবল অ্যাসেটস। এমন অ্যাসেটস যেগুলোকে স্পর্শ করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, সেই সম্পত্তিকে বলা হয় ট্যানজিবল অ্যাসেটস। ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, এগুলো কিন্তু আমরা দেখতে পাই, ছুঁতে পারি, সুতরাং এগুলো হচ্ছে ট্যানজিবল অ্যাসেটস। আবার কিছু অ্যাসেটস আছে যেগুলোকে আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের আয় সৃষ্টিতে সাহায্য করে, প্রতিষ্ঠানে সুবিধা দিয়ে থাকে, ভবিষ্যৎব্যাপী সুবিধা দেয়। যেমন গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট, এইগুলো। কোনো একটা প্রতিষ্ঠান তার অতীত লেনদেনের ফলে একটা সুনাম অর্জন করে, ক্রেতারা ওই সুনামের ওপর ভর করে, তাদের ওপর বিশ্বাস করে ওইখান থেকেই পণ্য ক্রয় করে, ফলে ওই প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে বেশি সুবিধাজনক অবস্থানে থাকে। তো সুনাম সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না, কিন্তু সেটা একটা অ্যাসেট। সেই রকম ভাবে ট্রেডমার্ক, কোম্পানির পরিচয় জ্ঞাপক একটি বিশেষ চিহ্ন কোম্পানি তার সমস্ত পণ্যের ব্যবহার করে থাকে তার পণ্যকে অন্যদের পণ্য থেকে আলাদা করার জন্য। এই বিশেষ চিহ্নটাকেই বলা হয় ট্রেডমার্ক। এই ট্রেডমার্কটি যদি রেজিস্টার্ড থাকে তবে ওই ট্রেডমার্কটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। বিশেষ ফর্মুলায় কোনো দ্রব্য প্রস্তুত করার পদ্ধতি, সেটাকে পেটেন্ট করে যদি রাখা হয় তাহলে সেই পদ্ধতিতে অন্য কেউ পণ্য উৎপাদন করতে পারবে না এবং তারা পেটেন্টের সময় যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা এই সুবিধা পাবে। ফলে এটাও একটা সম্পত্তি এবং এটাও কিন্তু অদৃশ্য সম্পত্তি বা ইনট্যানজিবল অ্যাসেট।
অ্যাসেট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। এবার আমরা এর ঠিক বিপরীত অর্থাৎ দায় বা লায়াবিলিটি সম্পর্কে এবার আমরা জানব। দায় কাকে বলে? না, যা দিতে হবে সেটাই হলো দায়। আমরা দায়ের সংজ্ঞায় এইভাবে বলতে পারি, অতীত লেনদেনের কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভবিষ্যতে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদানে বাধ্য থাকলে সেই ভবিষ্যৎ বাধ্যবাধকতার অর্থমূল্যকে দায় বলে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান অন্য একটা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে তাকে কিছু অর্থ শোধ করতে হবে, টাকা শোধ করতে হবে, তাহলে সেই যে শোধ করতে হবে যে দায়, বাধ্যবাধকতা, সেটাই হলো দায় বা লায়াবিলিটিস। কি লায়াবিলিটিস? যেমন ক্রেডিটর্স, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা ধারে পণ্য কিনেছি, সুতরাং ভবিষ্যতে তাদের অর্থ পেমেন্ট করে দিতে হবে, তাই এটা একটা দায়। বিলস পেয়েবল, আমরা কিছু বিলে সম্মতি দিয়েছি, ফলে ওই বিলের যে ডেট সেই ডেটে আমাদের ওই বিলের টাকা মিটিয়ে দিতে হবে, বিলস পেয়েবল। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটি, এটা আর কি মালিকের কাছে দায়, ব্যবসার মালিক ব্যবসায়ী যে টাকা দেয় তাকে ক্যাপিটাল বলা হয়, এবং সেই ক্যাপিটালটা মালিককে যদি ব্যবসা উঠে যায় তাহলে মালিককে ফেরত দিতে হবে, সুতরাং এটাও ব্যবসার একটা দায়। দায়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ইন্টারনাল লায়াবিলিটিস আর একটা এক্সটার্নাল লায়াবিলিটিস। ইন্টারনাল লায়াবিলিটিস মানে ব্যবসার নিজের লোকের কাছে দায়, অর্থাৎ নিজের লোককে না, মালিক, মালিকের কাছে ব্যবসা যে দায় সেটাকে বলা হয় ইন্টারনাল লায়াবিলিটিস। মালিক যে ক্যাপিটাল সরবরাহ করে সেটা ইন্টারনাল লায়াবিলিটিস। এছাড়া মালিকের যা প্রাপ্য সেইটাও ইন্টারনাল লায়াবিলিটিসের মধ্যে পড়ে। মালিকের প্রাপ্য দিয়ে অনেক সময় রিজার্ভ খোলা হয়, সেটাও ইন্টারনাল লায়াবিলিটিস। এক্সটার্নাল লায়াবিলিটিস কি? মালিক ছাড়া বাইরের লোকেদের কাছে, বাইরের প্রতিষ্ঠানের কাছে ব্যবসার যা দায় সেটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস। একে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা লং টার্ম লায়াবিলিটিস বা ফিক্সড লায়াবিলিটিস, আর একটা হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটিস বা কারেন্ট লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস কি? যে লায়াবিলিটিস অনেক দিন পরে পরিশোধ করার ব্যাপার থাকে, 1 বছরেরও বেশি সময় পরে পরিশোধ করার ব্যাপার থাকে, তাকে বলা হয় লং টার্ম লায়াবিলিটিস। যেমন কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে যদি লং টার্ম লোন নেওয়া হয় তাহলে সেই লোনটা অনেক দিন পরে পরিশোধ করার প্রশ্ন আসবে, তাই এটা একটা লং টার্ম লায়াবিলিটিসের উদাহরণ। আবার যে লায়াবিলিটিসগুলো সাধারণত 1 বছরের মধ্যে পরিশোধ করার প্রশ্ন থাকে সেই লায়াবিলিটিসগুলোকে আমরা বলি কারেন্ট লায়াবিলিটিস। যেমন ক্রেডিটর্স, বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট ইত্যাদি, এগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এবার আমরা যে টার্মটা পড়ব সেটা হলো ক্যাপিটাল বা মূলধন। কোনো কারবার শুরু করার জন্য কারবারের মালিক কারবারে যে পরিমাণ অর্থ কিংবা সম্পত্তি দিয়ে থাকে সেই পরিমাণ অর্থ বা সম্পত্তির আর্থিক মূল্যকেই বলা হয় মূলধন বা ক্যাপিটাল। মালিক যে শুধুমাত্র সবসময় অর্থ দিয়েই কারবার শুরু করবে তা নয়, অনেক সময় সে কিছু সম্পত্তিও নিয়ে আসতে পারে অর্থের সঙ্গে সঙ্গে, সুতরাং দুটোর সমষ্টিগত মূল্যই হলো ক্যাপিটাল। মনে করা যাক কোনো একজন কারবারি, তিনি একটি কারবার শুরু করছেন, তার জন্য তিনি বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনেছেন এবং কিছু অ্যাসেট এনেছেন, যে অ্যাসেটের মূল্য 50,000 টাকা, তাহলে এখানে মোট মূলধনের পরিমাণ দাঁড়াবে 2,50,000 টাকা। এবার আমরা পড়ব ড্রয়িংস বা উত্তোলন। মালিক কারবার থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ বা পণ্য বা সম্পত্তি অনেক সময় যদি নিয়ে যায় তাকে বলা হয় উত্তোলন বা ড্রয়িংস। এই উত্তোলন বা ড্রয়িংসের জন্য কারবার একটা হিসেব মেনটেন করে, ড্রয়িংস অ্যাকাউন্ট, এবং
এটা কিন্তু কারবারের কাছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। মালিক যখন কারবারে মূলধন সরবরাহ করে তখন কারবারের অন্তর্দায় বৃদ্ধি পায়। অন্যদিকে মালিক যখন আবার কারবার থেকে ড্রয়িংস করে বা উত্তোলন করে তার ফলে কারবারের অন্তর্দায় আবার হ্রাস পায়। আমরা এরপরে যে টার্মটা পড়ব সেটা হলো ডেটর্স। ডেটর্স কাকে বলা হয় না, কারবার জগতে ধারে ক্রয় বিক্রয় চলতে থাকে, চলে। সুতরাং আমরা যাদেরকে পণ্য ধারে বিক্রি করে থাকি তারা হলো আমাদের কাছে দেনাদার। তাদের একজনকে বলি আমরা ডেটর। এরকম একাধিক কাস্টমার আমাদের থাকতে পারে যারা আমাদের কাছ থেকে ধারে ক্রয় করেছে, তাদেরকে একসঙ্গে আমরা বলি সান্ড্রি ডেটর্স। পণ্য বাকিতে বিক্রির ফলেই ডেটর্সের উৎপত্তি। নগদে বিক্রির ক্ষেত্রে কিন্তু ডেটর্সের কোনো অস্তিত্ব থাকে না। এবার আমরা এর উল্টো দিকে একটি শব্দ ক্রেডিটর্স সম্পর্কে জানব। ক্রেডিটর্স হলো ডেটর্সের ঠিক উল্টো। ডেটর্সের ক্ষেত্রে যেমন আমাদের কাছ থেকে পণ্য বাকিতে কেনে আমরা বাকিতে বিক্রি করি, আর ক্রেডিটর্সের ক্ষেত্রে আমরা অন্যদের কাছ থেকে বাকিতে কিনি, অর্থাৎ আমরা তাদের কাছে দায়বদ্ধ থাকি। ডেটর্সটা হলো অ্যাসেট, ক্রেডিটর্সটা হলো লায়াবিলিটিস। অর্থাৎ যাদের কাছ থেকে আমরা পণ্য বাকিতে কিনেছি তারা এক একজন হলো আমাদের ক্রেডিটর, তাদের সম্মিলিতভাবে বলা হয় সান্ড্রি ক্রেডিটর্স। এবার আমরা পড়ব বিলস রিসিভেবল। আমরা ব্যবসায় যে ধারে পণ্য বিক্রি করেছি, এই বিক্রিত পণ্যের টাকা যথাসময়ে পাবো সবসময় কিন্তু তার নিশ্চয়তা থাকে না। সেই কারণে ব্যবসায় একটা বিশেষ ব্যবস্থা প্রচলিত আছে যাতে ক্রেতার কাছ থেকে একটা নিশ্চয়তা পাওয়া যায় যে অত তারিখের মধ্যে আমি টাকাটা পাবই। যদি না পাই তাহলে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করে সেই টাকা সংগ্রহ করতে পারি। ফলে একটা ব্যবসা সে নিশ্চিন্তে বাকিতে পণ্য বিক্রি করতে পারে এবং নির্দিষ্ট সময়ে অর্থমূল্য পেয়ে যাবে সেটা সে নিশ্চিত থাকতে পারে এবং সেই অনুযায়ী সে ভবিষ্যতের আর্থিক প্ল্যানও করতে পারে। এই যে ব্যবস্থা বললাম সেই ব্যবস্থাটার নাম হচ্ছে একটা বিশেষ ডকুমেন্ট, সেটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ হলো একটি নিঃশর্ত আদেশপত্র যে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট ব্যক্তিকে সে পরিশোধ করতে বাধ্য থাকবে। তো এই বিল আমরা যখন পণ্য বাকিতে বিক্রি করি তখন ক্রেতা আমাদের এই রকম বিলে সম্মতি জানায়, তখন আমরা যে বিল পাই তাকে বলা হয় বিলস রিসিভেবল। সেটা আমাদের কাছে সম্পত্তি। আমরা যখন বিল পাই তখন ডেটর্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না, বরং বিলস রিসিভেবল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়। আবার বিলস পেয়েবল বলে আর একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে এর বিপরীত। অর্থাৎ আমরা যখন ধারে পণ্য কিনি তখন বিক্রেতাদের নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করব এই রকম একটা বিলে যখন আমরা স্বাক্ষর করি তখন সেটা বিলস পেয়েবল হয়ে যায় আমাদের কাছে। অর্থাৎ যত এরকম আমরা সম্মতি জানিয়েছি তাদের সমষ্টি সবগুলোই হচ্ছে বিলস পেয়েবল অ্যাকাউন্টে লেখা হয়ে থাকে। আর সেক্ষেত্রে ক্রেডিটর্সের অ্যাকাউন্টে কিছু আসে না, বিলস পেয়েবল অ্যাকাউন্ট আসে এবং এটা আমাদের কাছে দায়। আর বিপরীতভাবে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, বিলস রিসিভেবল এটা ছিল আমাদের কাছে সম্পত্তি। এবার আমরা পড়ব ভাউচার বা প্রমাণপত্র। প্রত্যেকটা লেনদেনের এগেনস্টে একটা করে এভিডেন্স বা সাক্ষ্য থাকে, ওই সাক্ষ্যকেই বলা হয় ভাউচার। যেমন আমরা যখন পণ্য ক্রয় করি সেই কৃত পণ্যের সঙ্গে একটা চালান দেয়া হয়,
সেই চালানে পণ্য সম্পর্কে ডিটেলস লেখা থাকে। সেই রকম যখন আমরা পণ্য বিক্রি করি তখনও এইরকম একটা চালান প্রস্তুত করা হয়। যখন আমরা ব্যাংকে টাকা জমা করি তখন আমরা ব্যাংকের কাছ থেকে একটা রিসিপ্ট পেয়ে থাকি। এইরকম সমস্ত ক্ষেত্রেই কিন্তু যত ট্রানজ্যাকশন আছে সবার এগেনস্টে এইরকম একটা প্রমাণপত্র কিন্তু পাওয়া যায়। এইগুলোকেই বলা হয় ভাউচার। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের এগেনস্টে একটা করে ভাউচার থাকে। পরে বছরের শেষে যখন তৃতীয় পক্ষকে দিয়ে আমাদের তৈরি করা হিসাবপত্রকে পরীক্ষা করা হয় তখন তারা মিলিয়ে দেখে যে এই ট্রানজ্যাকশনগুলো সত্যিই ঘটেছিল কিনা, এই ভাউচারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। একে বলা হয় ভাউচিং। এরপর আমরা যে টার্মটা পড়ব তার নাম হচ্ছে ডিসকাউন্ট বা বাট্টা। এটা একটা ইম্পর্টেন্ট অংশ, ভালো করে বুঝবে। ডিসকাউন্ট সম্পর্কে আমাদের সকলেরই একটা ধারণা আছে। আমরা শপিং মলে দেখি 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। এর মানে আমরা বুঝি যে পণ্যের গায়ে পণ্যের একটা দাম লেখা থাকে। 30% ডিসকাউন্ট হলে সেই দামের তুলনায় 30% কম মূল্যে আমাদেরকে বিক্রি করা হয়। একদম ঠিক, এটাই ডিসকাউন্ট। আমরা ডিসকাউন্টের সংজ্ঞা এইভাবে দিতে পারি: পণ্য বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য অপেক্ষা যে পরিমাণ অর্থ কম নিয়ে পণ্য বিক্রয় করা হয়, অথবা পাওনা অর্থ পাওয়ার সময় পাওনা অর্থের যে পরিমাণ মুকুব করা হয় তাকেই বলা হয় ডিসকাউন্ট বা বাট্টা। ব্যবসায়িক ক্ষেত্রে বাট্টা দু রকমের হয়ে থাকে, একটা ট্রেড ডিসকাউন্ট আর একটা ক্যাশ ডিসকাউন্ট বা ব্যবসায়িক বাট্টা এবং নগদ বাট্টা। আমরা যে সংজ্ঞা দিলাম তার প্রথম অংশটা হচ্ছে ব্যবসায়িক বাট্টা সম্পর্কে, আর দ্বিতীয় অংশটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বাট্টার বলা হয়েছে, নগদ বাট্টা সম্পর্কে বলা হয়েছে। ব্যবসায়িক বাট্টা ব্যবসায়িক কারণে দেয়া হয়। নামী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের প্রত্যেকটি পণ্যের একটি নির্দিষ্ট প্রাইস লিস্ট থাকে। তারা সেই প্রাইস লিস্টকে ফলো করেই পণ্য বিক্রি করে থাকে। যখন পাইকারি কারবারি বা উৎপাদক তার অন্য কোনো খুচরা কারবারি কিংবা পাইকারি কারবারিকে পণ্য বিক্রয় করে থাকে তখন ওই লিখিত মূল্যের ওপর একটি অংশ ছাড় দিয়ে তাদের পণ্য বিক্রয় করা হয়ে থাকে। মনে করো একটা পণ্য মূল্য 100 টাকা। উৎপাদক পাইকারি বিক্রেতাকে 20% ডিসকাউন্টে পণ্য বিক্রি করছে, অর্থাৎ পণ্যটা 80 টাকায় বিক্রি করছে। পাইকারি বিক্রেতা তিনি আবার মনে করো যে 15% ডিসকাউন্ট দিয়ে সেটা খুচরা বিক্রেতাকে পণ্য বিক্রি করছে, এবং খুচরা বিক্রেতা মনে করো তিনি প্রাইস লিস্টে যা উল্লেখ আছে সেই দরেই পণ্য বিক্রি করছে। এক্ষেত্রে যদি আনুষঙ্গিক খরচ না হয় তাহলে দেখো যিনি পাইকারি ব্যবসায়ী তিনি পণ্যটা কিনলেন 80 টাকায়, বিক্রি করলেন 85 টাকায়, অর্থাৎ তার এক্ষেত্রে 5 টাকা বা 5 টাকা লাভ হলো একটি পণ্যের উপর। যিনি খুচরা বিক্রেতা তিনি পণ্যটা কিনেছেন 85 টাকায় আর তিনি বিক্রি করছেন 100 টাকায়, এক্ষেত্রে তিনি 15 টাকা লাভ করছেন। এই যে তাদের লাভের অংশটা এর মধ্যেই থাকছে, তাই এটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট বা ব্যবসায়িক বাট্টা। এটা ব্যবসায়িক কারণেই দেওয়া হয়ে থাকে। ব্যবসায়িক বাট্টা আমরা হিসেবের খাতায় আলাদা করে উল্লেখ করি না, লিখি না। আমরা যখন পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় মূল্য থেকে ব্যবসায়িক বাট্টা বাদ দিয়ে যে নেট অ্যামাউন্ট, সেইটাকেই ট্রানজ্যাকশন ভ্যালু হিসাবে দেখানো হয়। অন্যদিকে ক্যাশ ডিসকাউন্ট কি? ক্যাশ ডিসকাউন্ট হলো যারা ধারে পণ্য ক্রয় করে তারা যাতে
যথাসময়ে ধারের অর্থ পরিশোধ করে বা সময়ের পূর্বেই যাতে পরিশোধ করে, তাদের উৎসাহিত করার জন্য তাদেরকে একটা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। মনে করো আমরা যাদেরকে পণ্য বিক্রি করেছি তাদেরকে বলা হয়েছে যে তারা 2 মাস পরে অর্থ পরিশোধ করবে, কিন্তু তাদেরকে যে একটা টার্ম দেওয়া হয় যে তোমরা যদি 1 মাসের মধ্যে টাকাটা পেমেন্ট করো তাহলে তোমাদের যে অর্থ পাওনা আছে তার উপর অতিরিক্ত 1% কিংবা 2% তোমাদের আরও একটা ছাড় দেওয়া হবে বা মুকুব করা হবে। এই যে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে পাওনা অর্থ আদায় করার সময়, সেটাকেই বলা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট এইটা কিন্তু হিসেবের খাতায় লিপিবদ্ধ করা হয়। অ্যাকচুয়ালি ক্যাশ ডিসকাউন্টটা দেওয়া হয় ক্যাশটা আগে পাওয়ার জন্য, এবং এটা ব্যবসার কাছে একটা খরচ। এটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটও করতে হয়। এটা একটা খরচ হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা ডিসকাউন্ট সম্পর্কে মোটামুটি জানলাম, বেসিক অ্যাকাউন্টিং টার্ম সম্পর্কেও সমস্তই জানলাম। আজকে আমাদের ক্লাস এইটুকুই। আমরা এর পরের দিন অন্য একটি চ্যাপ্টার নিয়ে পড়ব।